কালীর কণ্ঠে সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আর সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের একটা সংলাপ বেরিয়েছে, দেখেছেন? বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট উঠে এসেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, চোখে পড়েছে। ছাত্র সংসদ নির্বাচন মানে ডাকসু জাকসু এগুলো নিয়ে যে আলোচনাটা হয়েছে সেটা বেশ গুরুত্বপূর্ণ মনে হলো। ঠিক, তো আজ আমরা ভাবলাম ওই সংলাপটা নিয়ে একটু গভীরে যাই। দেখি এই যে ছাত্র নির্বাচনগুলো হলো, এগুলো আসলে বাংলাদেশের এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি তাতে কি অর্থ যোগ করছে। একদম। আমাদের আজকের ফোকাস থাকবে ছাত্র রাজনীতির হালচাল বোঝা, মানে সংলাপের আলোকেই। আর দেখতে হবে ৭১-এর যে লেগেসি সেটা এই সময় দাঁড়িয়ে ঠিক কতটা প্রাসঙ্গিক। আর দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে একটা ধোঁয়াশা, সেটারও তো কিছু দিক উঠে এসেছে আলোচনায়। অবশ্যই। আমরা চেষ্টা করব ফজলুর রহমান আর মাসুদ কামালের দুজনের কথাই যতটা সম্ভব নিরপেক্ষভাবে তুলে ধরতে। চমৎকার, তাহলে আসুন শুরু করি। জাকসু নির্বাচন দিয়ে ভোট গণনায় নাকি অস্বাভাবিক দেরি হয়েছিল, এটা নিয়ে বেশ প্রশ্ন উঠেছে। হ্যাঁ, মাসুদ কামাল তো বলছিলেন যে এটাকে শুধু প্রশাসনিক অদক্ষতা বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না, মানে এর পেছনে অন্য কোনো কারণ বা কারসাজির দিকেও তিনি ইঙ্গিত করেছেন। আচ্ছা, এই দেরিটা কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর সাথে অন্য কিছুর যোগসূত্র আছে? দেখুন, এটাকে একটু বড় ক্যানভাসে দেখতে হবে হয়তো, কারণ এর ঠিক আগেই তো ডাকসুতে ছাত্রদলের ফল খুব খারাপ হলো, প্রায় ভরাডুবি যাকে বলে। হ্যাঁ ঠিক। তারপর আবার জাকসু নির্বাচন তারা বয়কট করলো। ফজলুর রহমান যেমন বলছিলেন, ছাত্রদল তো প্রায় ধরুন ১৬-১৭ বছর ধরেই ক্যাম্পাসে একরকম নেই বললেই চলে, কোণঠাসা অবস্থায় আছে। লম্বা সময় তো বটেই। তো এই যে দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসের বাইরে থাকা আর তারপরেই ফলাফল বা নির্বাচন বয়কটের সিদ্ধান্ত, এগুলোর মধ্যে একটা যোগসূত্র তো থাকতেই পারে, তাই না? তা তো বটেই। প্রশ্ন উঠছে, কেন তারা এতটা দুর্বল অবস্থানে চলে গেল? সাংগঠনিক দুর্বলতা নাকি অন্য কিছু? সেটাই ভাবনার বিষয়। এটা কি স্ট্র্যাটেজির ভুল নাকি অন্য কোনো ফ্যাক্টর কাজ করছে? হ্যাঁ, এই দীর্ঘ অনুপস্থিতি আর সাম্প্রতিক ফলগুলো পাশাপাশি রাখলে একটা প্যাটার্ন তো দেখা যায়। কিন্তু এর উল্টো দিকে ডাকসুতে ছাত্র শিবিরের বেশ কিছু পদে জিতে আসাটা কিন্তু অনেককেই বেশ অবাক করেছে। অবশ্যই, এটা একটা বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফজলুর রহমান এ নিয়ে কিছু বেশ যাকে বলে বিস্ফোরক মন্তব্যও করেছেন। যেমন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রায় হাটহাজারি মাদ্রাসার সাথে তুলনা করে ফেলেছেন। হ্যাঁ, ওই কথাটা বেশ বিতর্কিত হয়েছে। উনি বলেছেন গত ১০ বছরে নাকি মাদ্রাসার ছাত্ররা অনেক সহজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছে, আর সে কারণে ক্যাম্পাসে ছাত্রবিন্যাস একটা পরিবর্তন এসেছে। বিষয়টা কিন্তু বেশ জটিল আর স্পর্শকাতরও। একদম। উনি আরও দাবি করেছেন শিবির নাকি দীর্ঘদিন ধরে ছাত্রলীগে একরকম মিশেছিল, পরিচয় গোপন রেখে কাজ করছিল ভেতরে ভেতরে। বলেন কি, অনুপ্রবেশ? হ্যাঁ, তার মতে এটা শিবিরের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তিনি তো ভোট কেনার মতো অভিযোগও তুলেছেন শিবিরের বিরুদ্ধে, বেশ গুরুতর অভিযোগ। কিন্তু মাসুদ কামালের বিশ্লেষণে কি অন্য কোনো কারণ উঠে আসেনি, শিবিরের এই উত্থান নিয়ে? হ্যাঁ, মাসুদ কামাল একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখেছেন। উনি মনে করেন সাধারণ ছাত্রদের মধ্যে হয়তো একটা ভয় কাজ করতে পারে। ভয়? কিসের ভয়? ভয়টা হলো যদি বিএনপি আবার ক্ষমতায় আসে, তাহলে হয়তো ছাত্রদল আবার ক্যাম্পাসে খুব পাওয়ারফুল হয়ে উঠবে। অতীতে যেমন দেখা গেছে আর কি, সরকারি দলের ছাত্র সংগঠনগুলো যা করে আর কি। ও আচ্ছা, সেই ক্ষমতার দাপটের ভয়। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। এই ভয় বা আশঙ্কা থেকেও হয়তো অনেকে ছাত্রদলকে ভোট দেয়নি, এমনটা তার ধারণা। মাসুদ কামাল তো আবার স্থানীয় রাজনীতির প্রভাবের কথাও বলেছেন, তাই না? হ্যাঁ, বলেছেন। উনি উল্লেখ করেছেন যে এলাকাভিত্তিক রাজনীতিতে যদি বিএনপি বা তার সহযোগীদের হাতে আওয়ামী লীগপন্থী পরিবারের কেউ হিংসার শিকার হয়ে থাকেন, তাহলে সেই পরিবারের ছেলেমেয়েরা তো ছাত্রদলকে ভোট দেবে না। স্বাভাবিক, একটা বিরূপ মনোভাব তো তৈরি হবেই। তো এই বিমুখতাটাও হয়তো শিবিরের জন্য কিছুটা সুবিধা করে দিয়েছে। এর সাথে উনি অবশ্য যোগ করেছেন যে শিবির ক্যাম্পাসে কিছু কাজ দেখিয়েছে, ছাত্রদের জন্য পানির ফিল্টার বসানো বা পড়াশোনায় সাহায্য করা, এই ধরনের কিছু ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি আর কি, ছাত্র কল্যাণমূলক কাজ যাকে বলে। হ্যাঁ, এগুলো হয়তো সাধারণ ছাত্রদের কাউকে কাউকে প্রভাবিত করেছে। কিন্তু ফজলুর রহমান এখানে আবার একটা কাউন্টার প্রশ্ন তুলেছেন। কি প্রশ্ন? উনি বলছেন ছাত্রদলকেও কি একই রকম কাজ করার সুযোগ বা পরিবেশ দেওয়া হয়েছিল? সবার জন্য খেলার মাঠটা কি সমান ছিল? লেভেল প্লেইং ফিল্ড ছিল কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তার মানে শিবিরের এই সাফল্যের পেছনে কয়েকটা কারণ একসাথে কাজ করেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, ফজলুর রহমানের মতে যেমন দীর্ঘমেয়াদী প্ল্যান, ইনফিল্ট্রেশন, ভোট কেনা। আর মাসুদ কামালের মতে ছাত্রদলের প্রতি ভয়, স্থানীয় রাজনীতির প্রভাব, আবার শিবিরের নিজেদের কিছু কাজ। ঠিক, বিষয়টা আসলেই বেশ মাল্টিফেসেটেড। কোনো একটা কারণকে একমাত্র কারণ বলা মুশকিল। তবে ফজলুর রহমানের ওই তুলনাটা ঢাকা বিশ্ববিদ্যালয় আর মাদ্রাসা আর ভর্তির বিষয়টা, এগুলো নিয়ে কিন্তু বেশ বিতর্ক হচ্ছে। এর সত্যতা নিয়েও প্রশ্ন উঠছে। অবশ্যই, এগুলো সিরিয়াস অভিযোগ এবং এর নিরপেক্ষ তদন্ত বা যাচাই হওয়া দরকার। শিবিরের এই উত্থানের প্রসঙ্গ ধরেই তো ৭১-এর বিষয়টা আবার সামনে চলে আসছে, তাই না? একদম। ডাকসুতে জেতার পর শিবির প্যানেলের সদস্যরা নাকি শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গিয়েছিল শ্রদ্ধা জানাতে। হ্যাঁ, গিয়েছিল। আর ফজলুর রহমান এই ঘটনাটাকে সরাসরি ছলনা বলেছেন, লোক দেখানো আর কি। কেন? এর পেছনে তিনি কি যুক্তি দিচ্ছেন? তিনি ইতিহাস টেনে এনেছেন, মনে করিয়ে দিয়েছেন শিবিরের পূর্বসূরি সংগঠন ইসলামী ছাত্র সংঘের কথা। ৭১-এ আল-বদর বাহিনী গঠনে এদের মূল ভূমিকা ছিল বলেই তো অভিযোগ। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ। ঠিক। ফজলুর রহমান তো শিবিরের নামের উৎপত্তি নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন, যদিও সেটার ঐতিহাসিক ভিত্তি নিয়ে বিতর্ক আছে। ও তাই নাকি? কি ব্যাখ্যা? উনি বলেছেন আল শামস থেকে শ, আল বদর থেকে ব, আর রাজাকার থেকে র, এই অক্ষরগুলো মিলিয়ে নাকি শিবির নামটা এসেছে। তবে মূল পয়েন্ট হলো, শিবিরের এই বুদ্ধিজীবী কবরস্থানে যাওয়াটাকে তিনি একদমই বিশ্বাস করছেন না, ভণ্ডামি মনে করছেন। কিন্তু এই যে তারা গেল, এর কোনো তাৎপর্য থাকতে পারে না? মানে তারা কি অতীতকে অস্বীকার করতে চাইছে, নাকি নতুন প্রজন্মের কর্মীরা হয়তো সত্যি অনুতপ্ত? এই প্রশ্নটাই তো উঠছে। মাসুদ কামাল আর ফজলুর রহমান দুজনেই কিন্তু এর উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কি সন্দেহ? তারা প্রশ্ন তুলেছেন, কবরস্থানে গিয়ে ঠিক কি দোয়া করেছে তারা? তারা কি ৭১-এর বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার চেয়েছে? এটাই আসল প্রশ্ন। মানে শুধু ফুল দিলেই হবে না? ফজলুর রহমানের মতে একদমই না। জামায়াতে ইসলামী বা ছাত্র শিবির কি ৭১-এর ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে? সেই প্রশ্নটাই তো ঘুরে ফিরে আসছে। হ্যাঁ, এই দাবিটা তো অনেক পুরনো। ফজলুর রহমান পরিষ্কার বলেছেন, যতক্ষণ না তারা ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাইবে আর তাদের মূল সংগঠন জামায়াত অনুশোচনা প্রকাশ করবে, ততক্ষণ এই ধরনের কাজকে তিনি রাজনৈতিক চাল বা ছলনা হিসেবেই দেখবেন। তার মতে হত্যাকারীদের বিচার না চেয়ে মোনাজাত করাটা নিহতদের প্রতি আর একবার অপমান। ঠিক তাই, বেশ কড়া অবস্থান তার। মাসুদ কামাল অবশ্য এখানে একটা ভেদবিধ করার কথা বলেছিলেন মনে হয়, মানে রাজাকার মানসিকতা আর এখনকার তরুণ কর্মীদের মধ্যে। হ্যাঁ, মাসুদ কামাল ওই দিকটা এনেছেন। উনি বলছেন, এখন শিবিরের যারা কর্মী তাদের অনেকেরই তো জন্ম মুক্তিযুদ্ধের অনেক পরে। তা ঠিক। তাদের হয়তো ৭১-এর ঘটনার সাথে সরাসরি ব্যক্তিগত কোনো যোগ নেই, কিন্তু প্রশ্নটা হলো, তারা কি তাদের সংগঠনের অতীতের যে রাজনৈতিক অবস্থান বা কর্মকাণ্ড সেটাকে সমর্থন করে, নাকি সেখান থেকে সরে আসতে চায়? এই যে বুদ্ধিজীবী কবরস্থানে যাওয়া, এটা কি তাহলে সরে আসার ইঙ্গিত, নাকি অন্য কিছু? পরিস্থিতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর একটা কৌশল। তাদের কথা আর কাজের মিল থাকছে কিনা সেটাই এখন দেখার বিষয়। বিষয়টা আসলেই খুব সংবেদনশীল। ৭১-এর ছায়া যে এখনো কতটা দীর্ঘ, এই ঘটনাগুলো সেটাই আবার প্রমাণ করল। আচ্ছা, এবার একটু বড় রাজনৈতিক ছবির দিকে তাকাই। সংলাপে তো বিজেপির কৌশল নিয়েও ফজলুর রহমান বেশ কড়া সমালোচনা করেছেন। হ্যাঁ, করেছেন। উনি বেশ অবাক হয়েছেন যে বিজেপি যেখানে স্থানীয় সরকার নির্বাচন বয়কট করল, সেখানে আবার ডাকসু নির্বাচনে অংশ নিল। এটা তার কাছে সাংঘর্ষিক মনে হয়েছে। হ্যাঁ, উনি এটাকে বিজেপির রাজনৈতিক অপরিণামদর্শিতা বা তার ভাষায় আইকিউর অভাব বলে মনে করছেন। উনি বলছেন, জামাত শিবির যেখানে অনেক হিসেব করে এগোচ্ছে, সেখানে বিজেপি যেন ব্যাপারটা বুঝতেই পারছে না বা তাদের কৌশলের কাছে হেরে যাচ্ছে। অন্যদিকে মাসুদ কামাল কিন্তু বর্তমান যে সরকার, মানে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন যাই বলি, তাদের দীর্ঘ সংস্কার প্রক্রিয়া নিয়ে একটা প্রশ্ন তুলেছেন। নেপালের উদাহরণ টেনেছেন, তাই না? ঠিক। মাসুদ কামাল বলছেন, নেপালে পট পরিবর্তনের পর নতুন সরকার এসে খুব তাড়াতাড়ি নির্বাচনের তারিখ দিয়ে দিয়েছে। তারা কিন্তু লম্বা কোনো সংস্কার প্রক্রিয়ায় যায়নি। তার মানে তিনি প্রশ্ন করছেন, বাংলাদেশে এত সংস্কারের দরকারটা কি এই মুহূর্তে? হ্যাঁ, উনি প্রশ্ন তুলেছেন যে ব্যাপক সংস্কারের কথা বলা হচ্ছে, তার সবই কি এখনই অপরিহার্য, নাকি কিছু সংস্কার পরেও করা যেত আর তাড়াতাড়ি একটা নির্বাচনের দিকে যাওয়া যেত?
এটা আসলে বর্তমান সরকারের ম্যান্ডেট আর উদ্দেশ্য নিয়েই একটা বড় প্রশ্ন। এই সংস্কার বনাম দ্রুত নির্বাচনের বিতর্কটা তো বেশ জোরালো এখন। খুবই জোরালো। আলোচনায় ভারত প্রসঙ্গ এসেছে দেখলাম। একদিকে রাজনৈতিক বক্তৃতায় ভারত বিরোধিতা, আবার অন্যদিকে সেই ভারতের সাথেই ব্যবসা বাণিজ্য চলছে, ইলিশ মাছ যাচ্ছে, বিদ্যুৎ আসছে। এই ব্যাপারটা নিয়ে মাসুদ কামাল কি বলেছেন? মাসুদ কামাল আসলে বাস্তবতার দিকটা দেখিয়েছেন। উনি বলছেন, রাজনীতির মাঠের গরম কথা আর দেশের কূটনীতি বা অর্থনীতির বাস্তবতা তো সবসময় এক থাকে না। মানে পলিটিক্যাল রেটোরিক আর রিয়ালিটি আলাদা। অনেকটা তাই। অনেক সময় দলগুলো দেশের ভেতরে পপুলারিটির জন্য বা প্রতিপক্ষকে চাপে ফেলতে ভারত বিরোধিতার তাস খেলে, কিন্তু ক্ষমতায় গেলে বা রাষ্ট্রীয় প্রয়োজনে সেই ভারতের সাথেই আবার সম্পর্ক রাখতে হয়। এটা একটা বেশ জটিল খেলা, দক্ষিণ এশিয়ায় প্রায়ই দেখা যায়। বেশ জটিল সমীকরণ। তাহলে এই যে পুরো আলোচনাটা হলো, এখান থেকে আমরা বাংলাদেশের রাজনীতির কোন কোন জরুরি দিকগুলো ধরতে পারি? কয়েকটা খুব গুরুত্বপূর্ণ দিক কিন্তু উঠে এসেছে। প্রথমত, ইতিহাস, বিশেষ করে ৭১ এখনও কিভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে, বিভেদ তৈরি করছে, দলগুলোর কৌশল ঠিক করে দিচ্ছে। দ্বিতীয়ত, দেশের ভবিষ্যৎ পথটা কি হবে, লম্বা সংস্কার নাকি দ্রুত নির্বাচন, এই মৌলিক বিতর্কটা। তৃতীয়ত, আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষ করে ভারতের সাথে সম্পর্ক কিভাবে দেশের ভেতরের রাজনীতিতে একটা হাতিয়ার হয়ে উঠছে, আর তার সাথে রাষ্ট্রীয় বাস্তবতার ফারাকটা। আর ছাত্র রাজনীতির বিষয়টা? হ্যাঁ, চতুর্থ তো সেটাই, ছাত্র রাজনীতি কিভাবে জাতীয় রাজনীতির একটা ছোট সংস্করণ বা মাইক্রোকসম হয়ে উঠছে, যেখানে আদর্শের লড়াই, ক্ষমতার খেলা, ইতিহাসের দায় সবকিছুরই প্রতিফলন ঘটছে। ফজলুর রহমান তো দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বেশ উদ্বেগ আর ক্ষোভও জানিয়েছেন সংলাপে, বিশেষ করে সমালোচকদের গ্রেস্টারের ঘটনায়। হ্যাঁ, তার কথায় একটা গভীর হতাশা আর শঙ্কা ছিল। উনি বর্তমান পরিস্থিতিকে প্রায় জাহান্নামের সাথে তুলনা করেছেন। বলছেন, মুক্তিযোদ্ধারা জেলে থাকবে আর আল-বদর রাজাকারের উত্তরসূরিরা দেশ চালাবে, এটা তিনি মানতে পারছেন না। বেশ তীব্র প্রতিক্রিয়া। উনি দেশের ভবিষ্যৎ নিয়ে এতটাই চিন্তিত যে বলেছেন, প্রয়োজনে আজরাইল এসে যদি মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করে তাতেও তিনি রাজি। বোঝাই যাচ্ছে পরিস্থিতিকে তিনি কতটা গুরুত্বর মনে করছেন। উনি তো নির্বাচনী ব্যবস্থা নিয়েও কিছু বলেছেন, পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির দাবির সমালোচনা করেছেন। ঠিক, উনি বলেছেন পিআর পদ্ধতি তো সংবিধানে নেই, পার্লামেন্টে আইন পাশ না করে এটা চাপিয়ে দেওয়া যায় না। উনি আরও মনে করিয়ে দিয়েছেন, অতীতে তো আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তারা তো রাজনীতি বন্ধ রাখেনি। এর মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েলেন? সম্ভবত বোঝাতে চেয়েছেন রাজনৈতিক দলগুলোকে স্বাভাবিক কাজ করতে দেওয়া উচিত, আর সমাধান সংবিধানের ভেতরেই খুঁজতে হবে। সংবিধানের বাইরে গিয়ে কোনো সমাধান টিকবে না, এটাই তার মূল কথা মনে হলো। তাহলে আজকের এই আলোচনা থেকে এটা স্পষ্ট হলো যে জাকসু বা ডাকসুর মতো ছাত্র নির্বাচনগুলো শুধু ক্যাম্পাসের ভেতরের ঘটনা নয়, এগুলো আসলে জাতীয় রাজনীতিরই একটা প্রতিচ্ছবি। একদম। এখানে যেমন ছাত্র সংগঠনগুলোর নিজেদের মধ্যে লড়াই আছে, তেমনি আছে জাতীয় দলগুলোর প্রভাব, ইতিহাসের টানাপড়েন আর ভবিষ্যৎ রাজনীতির নানা ইঙ্গিত। ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনীতির একটা ব্যারোমিটারও বলা যেতে পারে হয়তো। অনেক ক্ষেত্রে তাই। প্রায়শই এখানে যা ঘটে তার আঁচ পাওয়া যায় জাতীয় রাজনীতিতে। আর ফজলুর রহমানের শেষ কথাগুলো, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করার উপর যে জোর দিলেন। হ্যাঁ, এবং বিএনপিকেও যে মুক্তিযুদ্ধের পক্ষে স্পষ্ট অবস্থান নিতে বললেন। ঠিক, এই আহ্বানটা কিন্তু শুধু একটা দলের প্রতি নয়, এটা আসলে পুরো জাতির বিবেকের কাছে একটা প্রশ্ন। কার্যত বাংলাদেশের ভবিষ্যৎ পথ ঠিক করার জন্য এই মুক্তিযুদ্ধের চেতনাকে মূল স্তম্ভ হিসেবে রাখার মানেটা কি? কিভাবে এই আদর্শকে ধারণ করে একটা সত্যিকারের গণতান্ত্রিক, সহনশীল আর সবার অংশগ্রহণে একটা রাষ্ট্র আমরা গড়তে পারি। হ্যাঁ, যেখানে ইতিহাসের ভুলগুলোর যেমন নিষ্পত্তি হবে, তেমনি ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোও মোকাবেলা করা যাবে। এই গভীর প্রশ্নটাই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের সবার ভাবনার জন্য রেখে যাওয়া যায়।